ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না। আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবা? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবির মুখ থেকে এরকম ধনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। কিছুক্ষণ পর আমার ভিতরে থাকা শয়তানটা আমার অবলা ভাবির সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা, তাহলে তোমরা অনেক মজা পাবা। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম আনিসুর রহমান, আনিস ছদ্মনাম। আমার বয়স 25। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম শাহানা। বয়স আনুমানিক 27 কি 28 হবে। সে দেখতে অনেক সুন্দরী, সুশ্রী। 27 কি 28 বছর বয়স হলে কি হবে, তার চেহারাটা দেখতে এখনো অনেক কিউট। সে ছিল পরমা সুন্দরী। তাকে যখনও দেখতাম তখনই আমার মনের ভিতরে কেমন জানি শুরু হতো তাকে পাওয়ার আশায়। আমার মন সব সময় ব্যাকুল হয়ে থাকত, কিন্তু ভয়ে তাকে কিছু বলতে পারতাম না, কারণ সে নিজেই ছিল বাড়িওয়ালি। কোনো সমস্যা হলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তার জামাই ছিল বাক্প্রতিবন্ধী, অর্থাৎ বোবা। তার জামাইয়ের চেহারাটা ছিল চিকন, একবারে লিকলিকে গাছের মতো। অর্থাৎ শাহানা ভাবির স্বামী হিসেবে যতটুকু প্রত্যাশা করেছিলেন, যতটুকু স্বপ্ন দেখেছিলেন, তার স্বামী তার ধারে কাছে নেই। তার মনে অনেক কষ্ট, কিন্তু সেই কষ্ট কাউকে কোনোদিন প্রকাশ করতে পারে নাই। শাহানা ভাবি। শাহানা ভাবি না পারত তার সাথে মনের কষ্ট প্রকাশ করতে, না পারত মন খুলে কোনো কিছু বলতে, কারণ বোবা মানুষেরা সাধারণত কানে কম শুনে। শাহানা ভাবির কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু একটু ভালোবাসার। কারণ শাহান ভাবি যাকে বিয়ে করেছে সে ছিল একজন বাক্প্রতিবন্ধী। আর বিশেষ কিছু মুহূর্ত আছে সেখানেও সে ছিল একেবারেই অকর্মঠ। শাহানা ভাবির হয়তো পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণেই টাকার লোভে পড়ে এমন একটা বাক্প্রতিবন্ধী, মানে বোবা ছেলের কাছে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে। তার স্বামী না বুঝত তার মনে ভাষা, না বুঝত তার মনের দুঃখ। শাহানা ভাবি মানসিকভাবে খুব পেরেশানিতেই ছিলেন। আমি ছিলাম তখন তাদের বাসার ভাড়াটিয়া। শাহানা ভাবি এবং তার হাজব্যান্ড ছিল এই বাসার মালিক। যখন থেকেই এই বাসাতে আমি ভাড়াটিয়া হিসেবে উঠলাম তখন থেকেই শাহানা ভাবির প্রতি আমার একটা অন্যরকম ইমেজ কাজ করত। একদিন 2 দিন করে এইভাবে 1 মাস কেটে এই বাসায় আস্তে আস্তে শাহানা ভাবির সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সব সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করি। মাঝে মধ্যে শাহানা ভাবির জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনে তাকে উপহার দেওয়ার চেষ্টা করতাম। তাতে শাহানা ভাবি অনেক খুশি হতো। আমার কাজ ছিল যে করেই হোক শাহানা ভাবির মন পাওয়া এবং তার সাথে একটু আনন্দ বিনোদন করা। আস্তে আস্তে শাহানা ভাবির পরিবারের সঙ্গে খুব ভালো করে মিশতে শুরু করলাম। এইভাবে আরও 3 মাস কেটে গেল। তারপর একদিন শুক্রবার ছিল, নামাজ পড়তে যাব। তাড়াতাড়ি করে গোসল করে ছাদে গেলাম জামাকাপড় শুকাইতে। আর তখনই দেখি শাহানা ভাবি ভেজা জামা কাপড় শুকানোর জন্য ছাদে গেল। শাহানা ভাবি যে মাত্র গোসল করে আসছে, সেই জন্য তাকে অনেক চমৎকার দেখাচ্ছে। তার আগে কোনোদিনও আমি তাকে ওইভাবে ওই চোখে দেখিনি। তখন আমি মনে মনে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তারপর শাহানা ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম। শাহানা ভাবি কি মিষ্টি আমার সাথে কথা বলে, কথা শুনলেই আমার মনটা জুড়িয়ে যেত। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নেমে বাসায় চলে আসলাম। ছাদের মধ্যে শাহানা ভাবিকে যে সুন্দর দেখাচ্ছিল
চোখের মধ্যে শুধু সেটাই ভাসছিল। শুয়ে শুয়ে কল্পনাতে শাহানা ভাবিকে স্বপ্ন দেখছিলাম। আর মনে মনে ভাবলাম, শুধু কল্পনা দেখলেই হবে না। শাহানা ভাবিকে তো আমার অনেক পছন্দ। কিভাবে আমি তার সাথে একটু মজা করতে পারি? মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কিভাবে শাহানা ভাবিকে আমি আপন করে কাছে পেতে পারি। এইভাবে ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। আর এদিকে আমি সুযোগ খুঁজতে থাকি। একদিন রাতের বেলা বাসায় ফিরলাম। আর কি যেন মনে করে শাহানা ভাবির রুমের দিকে গেলাম। আর শাহানা ভাবির রুমের দিকে একটু এগুতেই শুনতে পেলাম রুমের ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত শব্দ বাতাসে ভেসে আসছে। তারপর একটু কান পেতে শোনার চেষ্টা করলাম ভিতরে কি হচ্ছে। কান পেতে শাহানা ভাবির কথা শুনতে পেলাম। তখন শাহানা ভাবি তার স্বামীকে বলছে, তুই পারবি নাতে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলি? তোর কোনো কিছু নাই, তাহলে তুই এই রাস্তায় আগালে কেন? কেন বিয়ে করে আমার জীবনটাকে তুই তেজপাতা বানিয়ে দিয়েছিস? এইভাবে শাহানা ভাবি বলতাছে তার জামাইকে। কথাগুলো শুনে আমার তখন খুব খারাপ খারাপ লাগছিল। কারণ শাহানা ভাবি তার স্বামীর কাছ থেকে কোনো কিছুই পায়নি, একমাত্র হতাশা আর গ্লানি ছাড়া। তারপর মনে মনে ভাবলাম, শাহানা ভাবিকে তো দেখছি ভালোই ক্ষুধার্ত, তার তো অনেক কিছুর অভাব। তাহলে তো একটা সুযোগ নেওয়াই যায়। মনে মনে ভাবলাম, সময় এবং সুযোগ বুঝে শাহানা ভাবিকে ঢিল মারতে পারলেই কাজ হয়ে যাবে। বিষয়টা ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমে চলে গেলাম। আমি অনেক ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরে আমি সুযোগ খুঁজতে থাকি। তারপর আরেক দিন ছাদে পাইলাম শাহানা ভাবিকে। পরে তাকে চোখের ইশারায় অনেক কিছু বোঝাতে চাইলাম। সে বুঝতে পেরেছে কিনা তা জানি না। তারপর আস্তে আস্তে শাহানা ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি কেমন আছেন? তারপর ভাবি বলল, জি আনিস ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, ভাবি, জি আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। পরে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনাকে দেখে খুব হাস্যোজ্জ্বল মনে হয়, কিন্তু আপনার ভিতরে কেন জানি আমার মনে হচ্ছে আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু কাউকে বোঝাতে দেন না। আমার কথা শুনে ভাবি বলল, আরে আনিস ভাই, আপনি কি বলছেন এসব? আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। আমি বললাম, না না ভাবি, আমি কিন্তু জানি আজকে রাতে তুমি ভাইয়ের সাথে কি করেছ। আমি কিন্তু সব শুনেছি। তুমি কিন্তু ভাইয়ের সাথে মোটেও সুখে নাই। ইচ্ছে করলে ভাবি, তুমি কিন্তু সুখে থাকতে পারো। তোমার জন্য আমার সকল দরজা খোলা। আমার কথা শুনে ভাবি একটা মুচকি হাসি দিলেন। তারপর আমি ভাবির হাসির দেখে বললাম, ভাবি হাসিটা খুব সুন্দর। আর ভাবিও একটু খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার, আমাকে কি পটানো হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বললাম, আপনাকে আসলেই সুন্দর লাগে। শাহানা ভাবি বলল, আসলেই আমি সুন্দর? এতদিন তো বলো নাই। আমি বললাম, এতদিন সাহস পাই নাই ভাবি। শাহানা ভাবি বলল, ও আচ্ছা, এই কথা। আমি বললাম, আপনার অনেক কিছুই ভাল লাগে আমার ভাবি। শাহানা ভাবি বলল, তাই? বলো তো দেখি কি কি ভালো লাগে। আমি বললাম, কিছু মনে করবেন না তো? তাইলে বলবো। শাহানা বলল, আরে হো না, বলো, শুনতে ভালোই লাগছে। আমি বললাম, বলবো আরেক দিন। শাহানা ভাবি বলল, ওকে, আশায় থাকলাম। পরে আমি বাসায় চলে আসলাম আর সুযোগ খুঁজতে থাকলাম কিভাবে কোথায় শাহানা ভাবিকে বসে আনা যায়। এইসব ভাবতে ভাবতে পরের দিন ভাবিকে একা পাইলাম বাসার সামনে। পরে ইশারা দিলাম, খুব সুন্দর লাগছে। তারপরেও আমার মাথা থেকে তো ভূত সরছেই না, আর ভাবিকেও ভাগে পাচ্ছি না। এইভাবে কেটে গেল আরও একদিন। পরে একদিন তাদের বাসায় অনেক মেহমান আসলো, আমারেও দাওয়াত দিল। পরে দুপুরের সময় মতো খাইতে গেলাম। গিয়ে দেখি বাসায় অনেক মানুষ। পরে দাঁড়িয়ে রইলাম, আর শাহানা ভাবি আমাকে দাঁড়িয়ে রইছি দেখতে পেয়ে বলল,
আরে আনিস ভাই, এইদিকে এসো। বাড়িতে অনেক মেহমান, তাদেরকে খাওয়া দাওয়া করাতে একটু হেল্প করো। আমি বললাম, আসছি ভাবি। বলেই আমি ভিতরে গেলাম। আর দেখলাম ভাবি খাবার বাড়তাছে। হঠাৎ আমার চোখ গেল ভাবির দিকে। আর চোখ সরাতে পারছি না, কোনো মতেই না। আমার চাহনি দেখে ভাবি একটা মুচকি হাসি দিল। এইভাবে আমি এই দিন খাবার দাবার করে মেহমানদেরকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। পরের দিন ভাবি আমারে ডাকল। আর তখন আমি লক্ষ্য করলাম ভাবির চোখের আগুনের মতো হয়ে আছে। কাছে যেতেই বলল, আনিস ভাই কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। আপনি কেমন আছেন? শাহানা ভাবি বলল, আমিও ভালো আছি। তারপর বলল, আর কি খবর তোমার? আমি বললাম, এই তো আছি বেশ ভালোই। শাহানা ভাবি বলল, তোমারে একটা কথা কই, রাখবা? আমি বললাম, ভাবি বলেন। কি বলতে চান? শাহানা ভাবি বলল, আমার না কথা বলার মতো কেউ নাই। আর আপনি তো জানেনই, আমার স্বামী কথা বলতে পারে না, মানে বাক প্রতিবন্ধী। তুমি আমার বন্ধু হবে। আমি তো মনে মনে ভীষণ খুশি হইলাম। খুশি হয়ে আমি বললাম, হে হতে পারি, কোনো সমস্যা নাই। তারপর থেকে আমি শাহানা ভাবির বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন তার সাথে আমার অনেক কথা হতো। আস্তে আস্তে আমরা এভাবে এগুতে এগুতে বন্ধুর চাইতেও আরও বেশি হয়ে গেলাম। একদিন শাহানা ভাবি আমাকে বলল, আনিস ভাই, আমার তো অনেক কিছুর অভাব। আপনার ভাই বাক প্রতিবন্ধী, সে তো কিছুই পারে না। আপনি যদি আমাকে একটু খুশি করতেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগত। আমি বললাম, ভাবি, আপনি কি বলতে চাচ্ছেন? একটু ক্লিয়ার করে বলেন। তারপর ভাবি আমাকে বলল, ভাই আজকের রাত্রে আমাদের বাসায় আইসেন, তাহলে সব বুঝতে পারবেন। আমি তো মনে মনে মহা খুশি। কারণ এত দেখছি মেঘনা চাইতেই জল। ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না। আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবা? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবির মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। ওমা, হঠাৎ করে দেখি ভাবি নিজেই আমার সাথে কেমন জানি আচরণ করতে শুরু করল। আমি তো ভাবির আচরণ থেকে পরই অবাক। ভাবির এইরকম আচরণ দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে লাগল। তারপর বন্ধুরা, ভাবি আমাকে শেষ পর্যন্ত এমন অবস্থা করেছিল যা আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তারপর ভাবি আর আমি হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সুখ আর সুখ। পৃথিবীতে যদি সুখের রাজ্য থাকে, আমার মনে হয় তাহলে সেটাই, যেখান থেকে ফেরত আসতে মন চায় না। তারপরেও প্রকৃতির নিয়মে কিছুক্ষণ চলার পরেই সেই সুখ আর চিরন্তন হয় না, সেটা নষ্ট হয়ে যায়। আবার মানুষ স্বাভাবিক অবস্থায় চলে আসে। সেই সুখটা সব সময় থাকে না, একটা পর্যায়ে এসে নষ্ট হয়ে যায়। আমার অবস্থা তাই হয়েছিল। ভাবি অনেক খুশি হয়েছিল আমার সেই মহাযজ্ঞে। বন্ধুরা, তারপর থেকেই 3 থেকে 4 মাস আমার তার সাথে এরকম পরিস্থিতি হয়েছিল। আমি খুব সুখে আছিলাম, খুব আনন্দে পেয়েছিলাম। বন্ধুরা, সময়টা ছিল আমার কাছে খুবই আনন্দঘন, স্মরণীয়, স্মৃতিযোগ্য। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও,
তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সুমন। আপনাদের আমার একটা কাহিনী বলতে চাই। বর্তমানে আমার বয়স 40। কিন্তু এই ঘটনা আমার বিয়ের আগের। তখন আমার বয়স 25 হবে। তখন আমি একটা কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতাম। আমার পোস্টিং ছিল বগুড়া সদরে। কিন্তু আমাকে সপ্তাহে 5 দিন থাকতে হতো পাবনা জেলার বেড়া শহরে। অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার বেড়া থাকতাম। রবিবার সকালে এসে বগুড়া সদরে হেড অফিসে রিপোর্ট করতাম। বেড়াতে আমার এক বস ছিল নাম হেলালি, তার সাথে আমার কাজ করতে হতো। কোম্পানির পক্ষ থেকে আমাকে হোটেলে থাকা খাওয়ার বিল দিত। কিন্তু আমার বস আমাকে খুব পছন্দ করত। তাই সে আমাকে বলল, তুমি হোটেলে না থেকে আমার বাসায় থাকো। তাতে তোমার হোটেলের টাকা তোমার থেকে যাবে। আমার বাসায় রুম খালি থাকে। আমি বললাম, আপনার কোনো অসুবিধা না হলে আমার আপত্তি নাই। আমি তার কথায় রাজি হয়ে পরের সপ্তাহে কোনো হোটেলে না উঠে তার বাসায় গিয়ে উঠলাম। তার বাসা 3 রুমের। একটা বেডরুম, ড্রয়িং রুম আর গেস্ট রুম। আমাকে গেস্ট রুম দেওয়া হল থাকার জন্য। আমি বাসায় যে আমার মালপত্র রাখলাম। একটু পর একজন মহিলা আসল। আমার বস আমাকে পরিচয় করিয়ে দিল। তার স্ত্রীর সাথে, তার নাম মণি। আমি তাকে মণি ভাবি বলে ডাকলাম। আমি তাকে হাসি মুখে সালাম দিলাম, সেও হাসি মুখে উত্তর দিল। তার বয়স মনে হল 30 হবে। আর 5 ফুট 5 ইঞ্চি লম্বা হবে। তার গায়ের রং সুন্দর। একদম ঝাক্কাস মহিলা। পরিচয় পর্বের পর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা বারমুডা পরে ড্রয়িং রুমে এসে বসলাম। এরপর আমি মণি ভাবিকে দেখলাম। মণি ভাবিকে প্রথম দেখেই আমি ফিল করছিলাম। আমি ড্রয়িং রুমে বসে নরমাল হবার চেষ্টা করলাম, যাতে আমার মনের কথা ভাবি বুঝতে না পারে। কিন্তু আমার মনে হচ্ছে ভাবি আমার চেহারা দেখে কিছু আন্দাজ করতে পারছে যে আমি তার দিকে কামনার দৃষ্টিতে দেখছি। যাই হোক, সবকিছু সুন্দরভাবে গেল এবং আমরা রাত 9:30টার দিকে রাতের খাবার খেলাম একসাথে। তারপর আমার বস আর তাদের 1 বছরের সন্তান অপুকে নিয়ে শুতে চলে গেল। আমি ড্রয়িং রুমে বসে টিভিতে একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম আর মণি ভাবির কথা ভাবছিলাম। যখন আমি প্রথম মণি ভাবিকে দেখি, আমি তার খোলা হাত ছাড়া আর কিছু দেখতে পারি নাই। কেননা সে তার শাড়ি দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছিল। কিন্তু আমি তাকে দেখে বুঝেছি তার, আর ভাবতে লাগলাম কিভাবে মণি ভাবির দেখা যেতে পারে। রাত প্রায় 11:30টার দিকে মণি ভাবি রুম থেকে বের হয়ে এল। আমাকে তখনও টিভি দেখতে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? আমি বললাম, ভাবি ম্যাচটা শেষ হলেই ঘুমিয়ে পড়ব। ভাবিও বসে ম্যাচ দেখতে লাগল। আমি এখন আর ম্যাচের দিকে মন দিতে পারছিলাম না। আমি ভাবির দিকে তাকাতেই তার বা দিকের উপর দিয়ে আমার চোখে পড়ল। তার শাড়ির আঁচল একটু সরে যাওয়াতে আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। আমার মনে হল ভাবির গুলো অনেক বড় বড় আর গোল গোল। ভাবির দেখে আমার ভিতর আমার শক্ত হতে শুরু করল। আসলে যে শক্ত হয়েছে তা বুঝতে পারল না। এমনকি ভাবি যখন আমার দিকে তাকালো, আমি টিভি দেখতে লাগলাম। ভাবি এটাও বুঝতে পারে নাই যে আমি তার দেখছিলাম। ভাবি আমাকে বলল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যাও। তারপর সেও চলে গেল ঘুমাতে। আমি সাথে সাথে টিভি বন্ধ করে বাথরুমে গিয়ে মণি ভাবিকে কল্পনা করে, আর কি যে মজা পেলাম মণি ভাবিকে কল্পনা করে। তারপর এসে শুয়ে পড়লাম। পরের দিন যখন আমার ঘুম ভাঙল, দেখি সকাল 9টা বাজে। মণি ভাবি বলল, তোমার বস একটা জরুরি কাজে চলে গেছে, দুপুরে এসে লাঞ্চ করবে। এরপর ভাবি আমাকে নাস্তা দিল। ভাবি আমাকে বলল, তোমার কি একা একা লাগছে তোমার বস না থাকায়? আমি হেসে বললাম, ভাবি তুমি থাকতে কেন একা একা লাগবে? ভাবি লজ্জায় লাল হয়ে হেসে উঠল। নাস্তা শেষ করে আমি আমার প্লেট ধুতে লাগলাম। ভাবি এসে পানির কল বন্ধ করে বলল, তুমি এখানের অতিথি, তুমি কেন এসব করছো? আমি বললাম, ভাবি এটা আমার কাজ, আমি সবসময় আমার থালা বাসন নিজে পরিষ্কার করি। ভাবি বলল, তোমার বাসায় তুমি যা কিছু কর তাতে আমার বলার কিছু নেই, কিন্তু আমার এখানে তুমি অতিথি, এখানে এসব করবে না। যাও বসে বসে টিভি দেখ। আমি বললাম, ভাবি আমি এখানে তোমার সাথে থাকলে কি কোনো অসুবিধা আছে? টিভি দেখার চেয়ে তোমার সাথে থাকতে বেশি ভালো লাগছে। ভাবি আমার দিকে কেমন করে যেন দেখল, তারপর বলল, তোমার বস এটা পছন্দ করে না যে যখন আমি কিচেনে থাকি আর অন্য কোনো পুরুষ আমার সামনে থাকুক। তার কথায় বুঝলাম আমি থাকলে তার কোনো আপত্তি নাই যদি বস জানতে না পারে।
আমি বললাম, ভাবি তুমি কোনো চিন্তা করো না, বস আসার আগে আমি ড্রয়িং রুমে চলে যাব। বস জানতে পারবে না আমি তোমার সাথে কিচেনে ছিলাম। আমি আশা করব এতে তোমার কোনো আপত্তি নেই। ভাবি হাসতে লাগল আর তার কাজ করতে লাগল। এরপর ভাবি আমাকে কিছু সবজি দিল কাটার জন্য। আমি সবজি কাটতে কাটতে ভাবিকে অনেক যোগ বললাম। ভাবি শুনে হাসতে লাগল। আমি ভাবির দেখছিলাম আর চোখে। কেননা ভাবি বসে বসে কাজ করছিল, এতে তার আঁচল সরে গিয়েছিল। আর নিচের থেকেও কিছুটা উপরে উঠানো ছিল। আমি ভাবির পায়ের অনেকটা অংশ দেখতে পাচ্ছিলাম। তার গায়ের রং যেমন সুন্দর তেমনি অনেক মসৃণ মনে হল। আমি তার দিকে দেখতে দেখতে আমার শক্ত হয়ে গেল। কিন্তু আমার পোশাকের কারণে ভাবির নজরে পড়ল না। আমার ইচ্ছা করছিল মনি ভাবিকে ধরে, তার ভাবি আমাকে বলল, এখন চলে যাও, তোমার বস আসার প্রায় সময় হয়ে গেছে। আর আমার সাথে সাহায্য করার জন্য ধন্যবাদ গো। আমি জানি না সময় কিভাবে কেটে গেল। আমি হেসে ভাবিকে বললাম, এটা আমার আনন্দময় সময় যে আমি আপনার সাথে সময় কাটালাম। মনে মনে বললাম, আমার ছোট কর্তার সাথে একবার সময় কাটালে সবসময় তার সাথে থাকতে চাইতে। আমি কিচেন থেকে উঠে বাথরুমে গিয়ে ঠান্ডা করে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলাম। দুপুর 1টার সময় বস চলে আসো। বস বলল, আসলে সকালে একটা জরুরি কল পেয়ে তোমাকে না বলেই চলে যেতে হয়েছিল। তোমার কোনো অসুবিধা হয় নাই তো? আমি বললাম, না বস, আমি বসে বসে টিভি দেখছিলাম। এরপর সে বলল, আমাকে বস বা স্যার বলতে হবে না। আমাকে হেলালি ভাই বলে ডাকবে। এরপর লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার সময় আমি ও হেলালি ভাই একসাথে কাজে গেলাম। আমি যেহেতু নতুন বেড়া শহরে, তাই হেলাল ভাই আস্তে আস্তে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আমরা রাত 9টার দিকে বাসায় ফিরে এলাম। আমরা ফ্রেশ হয়ে বসলাম। একটু পর মনি ভাবি আমাদের রাতের খাবার দিল। সবাই একসাথে বসে খেলাম। তারপর কিছু সময় টিভি দেখে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সাধারণভাবে আমি সকালে উঠে কখনো একা কখনো হেলালি ভাইয়ের সাথে কাজে বের হই। মাঝে মাঝে দূরে চলে গেলে দুপুরে খেতে আসতাম না। যাই হোক, এভাবে দিন চলছিল। একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম যে মনি ভাবি যখন হেলালি ভাই সামনে থাকে তখন আমার সাথে দরকার ছাড়া কোনো কথা বলে না। আর শাড়ি এরকমভাবে পরে যাতে পুরা ঢাকা থাকে। কিন্তু হেলালি ভাইজের অবর্তমানে আমার সাথে হাসি তামাশা করে। তখন শাড়িও পরে ঢিলেঢালা ভাবে। আসল কাহিনী শুরু হল 1 মাস পরে। আমি মঙ্গলবার সকালে এসে বেড়া পৌঁছলে হেলালি ভাই বলল, সুমন, আজকে রাতে আমাকে ঢাকা হেড অফিসে যেতে হবে, 2-3 দিন সেখানে থাকতে হবে। তাই তুমি এদের খেয়াল রেখ। এর আগে আমি কখনো হেড অফিস গেলে পাশের বাড়ির এক বুড়ি এসে রাতে তোমার ভাবির সাথে থাকত। কিন্তু এবার তুমি থাকায় তোমার ভাবি বুড়িকে বলতে নিষেধ করল। আমি মনে মনে খুশি হলাম, অন্তত 2-3 দিন তো ভাবির সাথে একা সময় কাটাতে পারব। এরপর আমি আর হেলালি ভাই বাইরে গিয়ে কিছু কাজ করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে হেলালি ভাই একটু বিশ্রাম নিল। এরপর বিকাল 5টার দিকে হেলালি ভাইকে বিদায় জানাতে ভাবি, আমি আর তাদের ছেলে অপুকে নিয়ে আমরা বেড়া থেকে কাশীনাথপুর গেলাম বাসে চড়ে। হেলালি ভাইকে বিদায় দিয়ে আমরা সেখানে বাজার থেকে কিছু সবজি আর তাজা মাছ কিনলাম। বাজার শেষ করতে করতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেল। আমরা বাস স্টেশনে এসে দেখলাম শেষ লোকাল বাস অপেক্ষা করছে। বাসে অনেক ভিড় আর এই বাস ছাড়া যাওয়ার কোনো বিকল্প নাই। তাই বাধ্য হয়ে ভিড় ঠেলে বাসে উঠতে হল। বাসে লেডিস কোনো সিট খালি নাই, তাই বাধ্য হয়ে ভাবিকে দাঁড়িয়ে থাকতে হল। আমি অপুকে কোলে নিয়ে ভাবির সামনে দাঁড়ালাম যাতে ভিড়ের চাপে তার অসুবিধা না হয়। ভাবি বাজারের ব্যাগ হাতে নিয়ে আমার দিকে মুখ করে দাঁড়াল। আমি অপুকে ডান হাতে কোলে নিয়ে বাম হাতে বাসের রড ধরে দাঁড়ালাম। আমি একটু দূরত্ব রেখে দাঁড়ালাম, কিন্তু পরের স্টেশনে আরও অনেক লোক উঠল, এতে চাপাচাপি বেড়ে গেল আমার মনি ভাবির শরীরের সাথে। এতে মনি ভাবির ডান সাথে আমার ডান ঘষা খেতে লাগল। ভাবির শাড়ির আঁচল বাতাসে ফুলে ফুলে উঠল। ভাবি তার আঁচলের দিকে নজর পড়তেই ডান হাতে তার শাড়ির আঁচল ঠিক করে দিল। এদিকে অপু আমার কাঁধে ঘুমিয়ে পড়ায় আমি আমার হাত দিয়ে অপুকে ভালোভাবে ধরলাম। আমি হাত ঠিক করার সময় আমার ডান হাতের সাথে ভাবির বাম দিকের চাপ লাগল। ভাবি এতে অবাক হয়ে আমার দিকে তাকাল এবং বুঝতে পারল অপুকে ভালোভাবে ধরতে গিয়ে আমার হাত লেগেছে। ভাবি বলল, আচ্ছা অপুকে আমার কাছে দাও। আমি বললাম, না ভাবি, আমি ঠিক আছি, আপনি নিজেকে নিয়ে ভাবুন। এবার ভাবি তার ডান হাত বাসের রড থেকে নামিয়ে আমাদের দুজনের মাঝখান দিয়ে নিচে নামিয়ে আনল। বাজারের ব্যাগ হাত বদল করার জন্য এতে করে আমার শক্ত অস্তিত্ব ভাবির হাতে লেগে গেল। আমি নিজেও লজ্জায় জানালার দিকে তাকিয়ে বাইরে দেখতে লাগলাম।
এবার ভাবি ডান হাতে বাজারের ব্যাগ ধরে দাঁড়াল। এদিকে আবার ভাবির শাড়ির আঁচল বাতাসে ফুলে ফুলে উঠল। এবার ভাবি বুঝতে পেরেও শাড়ির আঁচল ঠিক করল না। এভাবে শুরু হলো আমাদের প্রেম কাহিনী।